ওকে, চল শুরু করি আজকে কেমিস্ট্রি ক্লাস। আজকে হয়তো ফার্স্ট ক্লাস হবে, তো আজকে ইন্ট্রোডাকশন হয়ে যাক চ্যাপ্টারগুলো। কেমিস্ট্রিতে তিনটে পার্ট রয়েছে। ফার্স্ট ফিজিক্যাল কেমিস্ট্রি, এটাকে বলে ভৌত রসায়ন। সেকেন্ড ইনঅর্গানিক কেমিস্ট্রি, এটাকে বলে অজৈব রসায়ন। লাস্ট অর্গানিক কেমিস্ট্রি, যাকে বলবো জৈব রসায়ন। এই ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে সেটা আমরা দেখে নিই। ফার্স্ট সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। বাংলাতে রসায়নের প্রাথমিক ধারণা। সেকেন্ড থার্মোডাইনামিক্স, যার বাংলা তাপগতি বিজ্ঞান। থার্ড গ্যাসেস ল, অর্থাৎ গ্যাসের সূত্রাবলী। ফোর্থ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। এইগুলো হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। ইনঅর্গানিক অ্যাটমিক স্ট্রাকচার, যেটা তোরা ক্লাস 9-এ পড়ে এসেছিস, পরমাণুর গঠন। সেকেন্ড পিরিয়ডিক টেবিল। থার্ড কেমিক্যাল বন্ড। ফোর্থ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন, অর্থাৎ জারণ এবং বিজারণ। ফিফথ হাইড্রোজেন। সিক্স S block, 7 P block। এইগুলো হচ্ছে ইনঅর্গানিক। লাস্ট অর্গানিক। অর্গানিকের দুটো চ্যাপ্টার আছে, সাম বেসিক বা বেসিক কনসেপ্ট অফ অর্গানিক কেমিস্ট্রি। Chemistry. Next, reaction mechanism. চ্যাপ্টারের নাম একটু আলাদা হতে পারে, বাট টপিক এ দুটোই। লাস্ট সেটা হচ্ছে একদম প্রাথমিক চ্যাপ্টার, সেটা বায়োকেমিস্ট্রি। অর্গানিকের মধ্যে পড়লো না, বায়ো কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রি কেমিস্ট্রিটা। এগুলো হচ্ছে তোদের ক্লাস 11-এর চ্যাপ্টার। এবার যদি দেখি যে কেমন কোশ্চেন আসবে, মার্কস ডিভিশনটা কি, তো এটা হচ্ছে 6 মার্কের চ্যাপ্টার।
উপরেরটা হচ্ছে 3 মার্কের চ্যাপ্টার, গ্যাসেস ল 4 মার্কের, এটা 6 মার্কের। নেক্সট অ্যাটমিক স্ট্রাকচার 6, পিরিয়ডিক টেবল 3, কেমিক্যাল বন্ড 6, অক্সিডেশন রিডাকশন 3, এটা 8, এগুলো 3 3 করে, এই দুটো মিলিয়ে বাকিটা টোটাল বাদ দিয়ে যেটা হবে সেটা পুরো অর্গানিক কেমিস্ট্রি। এগুলো এটাতে গেল এইচএস মিন্স 11। এবার চলে যা যদি নেক্সট এক্সামে চলে যাস, যেটা সবার এখন লক্ষ্য নিট, সেই নিটে 11 এবং 12 মিলিয়ে টোটাল কোশ্চেন থাকে যা 45টা। সেই 45টা কোশ্চেনের মধ্যে 51% কোশ্চেন হবে 11 থেকে, 49% কোশ্চেন হবে 12 থেকে। এবার চ্যাপ্টার দেখা যাক যে ক্লাস 11 এর চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিটের জন্য কোনটা। এতক্ষণ তো চলে এইচএস, এবার নিটের জন্য এখান থেকে শুধু এইটুকুর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা। ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, অর্গানিক কেমিস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, এই তিনটে। আর যদি একদিক থেকে সাজাই সবচেয়ে বেশি কোথা থেকে কোশ্চেন আসবে, ফার্স্ট কেমিক্যাল বন্ড, সেকেন্ড অর্গানিক ক্লাস 11 আর অর্গানিক, and third chemical equilibrium. Last 5 years এর যা অবজারভেশন, তাতে করে এক বছরের জন্য এখান থেকে কোশ্চেন মিস হয়নি। প্রত্যেক বছর মিনিমাম 3টে কোশ্চেন থাকবে, আর 3টে কোশ্চেন মানে একটা কোশ্চেনের বাচ্চা টোটাল 12। তাহলে এই হচ্ছে টোটাল নিটের চ্যাপ্টারের ইম্পর্টেন্ট। বাকিগুলো কি আসবে না? আসবে। এটি হচ্ছে একদম মোস্ট হাইলাইট করার মতো। এবার চল কেমিস্ট্রির বেসিক ভিত, যেটি না জানলে হবে না। ফার্স্ট অ্যাটমিক স্ট্রাকচার অর্থাৎ পরমাণুর গঠন। সেকেন্ড পিরিয়ডিক টেবিল। আর এটা হচ্ছে কেমিক্যাল বন্ড, সংক্ষেপে লিখে দিলাম পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ড আর অর্গানিক কেমিস্ট্রি। এটি হচ্ছে বেস। যেমন একটা ঘরের 4টা পিলার থাকে, ঠিক অনুরূপ ভাবে এগুলো হচ্ছে ঘরের কেমিস্ট্রির পিলার। এই 4টা চ্যাপ্টারের উপরে পুরো কেমিস্ট্রিটা দাঁড়িয়ে আছে। যদি 4টা চ্যাপ্টার বুঝে যাস তাহলে পুরো কেমিস্ট্রি হাতের মধ্যে। আর যদি 4টা চ্যাপ্টার যদি না বুঝতে পারিস তাহলে ক্লাস 11 এর কেমিস্ট্রি দুর্বল হবে। আর ক্লাস 11 এর কেমিস্ট্রি যদি দুর্বল হয় অবশ্যই ক্লাস 12 এর কেমিস্ট্রি উইক হয়ে যাবে। তো সেই জন্য যেহেতু 4টা বেস, আগে বেস দিয়ে শুরু করা যাক, আগে ভিত দিয়ে শুরু করা যাক, ভিতটা যেন আগে স্ট্রং হয়। সেই জন্য ফার্স্ট যে চ্যাপ্টার আছে তার নাম হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, সেটাই শুরু করা হোক আগে। অ্যাটমিক স্ট্রাকচার বাংলা পরমাণুর গঠন। ফার্স্ট
পরমাণুর ডেফিনেশন। তো সেই ডেফিনেশন আসার আগে পদার্থ, এই পদার্থ দুই ধরনের ছিল, এক মৌলিক পদার্থ আর দুই যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কারা? যাদেরকে ভাঙলে নতুন ধর্ম বিশিষ্ট কোনো পদার্থ পাওয়া যাবে না। যেমন একটা ঘরে বা একটা বালতিতে অক্সিজেন গ্যাস নেওয়া হলো, O2 গ্যাস, বা সিলিন্ডারে যখন ধর কোনো রোগীকে অক্সিজেন সাপ্লাই করছে তখন সেই সিলিন্ডারে অক্সিজেন গ্যাস আছে। তুই এবার এটাকে কি করতে শুরু করলি? ভাঙতে শুরু করলি। যদি ভাঙতে শুরু করিস তাহলে ভাঙার পর ক্ষুদ্রতম কণাতে পেলি, এটা পেলি, ভাঙতে ভাঙতে একদম ছোট করে দিলি। তাহলে অক্সিজেন গ্যাসটা কি এখান থেকে ভাঙতে ভাঙতে এটা কি নাইট্রোজেন হয়ে যাবে, ফ্লোরিন হয়ে যাবে? নেভার, কখনোই হবে না। কি থাকবে? অক্সিজেন থাকবে। সুতরাং এটা হচ্ছে এমন একটা পদার্থ যাকে ভাঙার পর নতুন কোনো ধর্ম বিশিষ্ট পদার্থ পাওয়া গেল না। সুতরাং এটা হচ্ছে মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ কোনটা? যে পদার্থকে ভাঙতে ভাঙতে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ পাবে। জাস্ট লাইক একদম পৃথিবীর সবচেয়ে সিম্পলেস্ট এক্সাম্পল হচ্ছে H2। যদি H2O কে ভাঙিস তাহলে একটা পাত্রের ঘরে H2O আছে, H2O কে ভাঙতে শুরু করলি, ভাঙতে ভাঙতে কি পাবি? হাইড্রোজেন পাবি আর অক্সিজেন পাবি। তাহলে এর ধর্ম, হাইড্রোজেনের ধর্ম আর অক্সিজেনের ধর্ম সেম না আলাদা? তাহলে এরা কি হবে? আলাদা, ডিফারেন্ট। তাহলে H2O টা হচ্ছে যৌগিক পদার্থ, অর্থাৎ যাকে ভাঙলে ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ পাবো। তো পরমাণুর ডেফিনেশন হচ্ছে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণার মধ্যে ওই মৌলের সমস্ত ধর্ম গুণ বর্তমান থাকে তাকে পরমাণু বলে। তাহলে পরমাণুর ডেফিনেশন হচ্ছে মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা, ওর মধ্যে ওই মৌলের সমস্ত ধর্ম থাকবে, গুণ প্রেজেন্ট থাকবে, তাকে বলা হবে, বা সেই ক্ষুদ্রতম কণা বলা হবে পরমাণু। যেমন মৌলিক পদার্থের সংখ্যা 92, আচ্ছা যাই হোক 92টি প্লাস এখন টোটাল 114 এবং আরো তৈরি হয়েছে 4টা, টোটাল 118টা এখন বর্তমানে দাঁড়িয়ে আছে। তো তাদেরকে 118 অত ঝামেলাতে যাচ্ছি না, আমি সিম্পল অ্যাটম নিলাম অক্সিজেন। অক্সিজেন থেকে যদি ভাঙতে শুরু করি, ভাঙতে ভাঙতে যে ক্ষুদ্রতম কণার মধ্যে এর যা ধর্ম এর ধর্ম তাই হবে, এর যা বৈশিষ্ট্য এর যা বৈশিষ্ট্য তাই হবে। যদি হয় তাহলে সেই ক্ষুদ্রতম কণাটার নাম হবে পরমাণু। এটা হচ্ছে ডেফিনেশন পরমাণু। সর্বপ্রথম ফার্স্ট এটা ডেফিনেশন। আগে যখন সায়েন্স ছিল না, আগে কি ছিল? আগে ছিল দর্শন। দর্শন মানে হচ্ছে কোনো জিনিসকে লজিক্যালি প্রমাণ করা, লজিক দিয়ে। তারপরে সায়েন্স এলো, অর্থাৎ দর্শন থেকে আলাদা হয়ে গেল। যখন সায়েন্স এলো, সে বলছে যে না, আমরা এভিডেন্সে বিশ্বাস করব, অর্থাৎ প্রুফ চাই। দর্শন বলছে না, আমরা লজিকে কাজ চালাবো। যখন তাদের মতভেদ হলো তখন তারা পার্থক্য হয়ে গেল। তো যখন দর্শন ছিল তখন থেকেই প্রত্যেকটা দার্শনিকের মধ্যে, মিন্স যারা এটা নিয়ে আলোচনা করতো তাদের মধ্যে এই ধারণা ছিল যে প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্রতম কণা দিয়ে তৈরি। সেই কণার নাম কি হবে সেটা আলাদা কথা, কিন্তু কণা দিয়ে তৈরি এই কনসেপ্ট ছিল। তারপরে যখন যুগ উন্নত হলো মিন্স বিভিন্ন ধরনের রে আবিষ্কার হলো, তখন সর্বপ্রথম পরমাণু সম্বন্ধে যদিও ভুল ধারণা দিয়েছিল, সেটা হচ্ছে বিজ্ঞানী জন ডাল্টন। সর্বপ্রথম পরমাণুর ধারণা দিল, মিন্স ডেফিনেশন দিল, সেটা হচ্ছে জন ডাল্টন। উনি যে ডেফিনেশন দিয়েছিল সেটা হচ্ছে মৌলিক পদার্থের পরিবর্তে ছিল যে কোনো পদার্থের। তো যে কোনো পদার্থের ক্ষুদ্রতম কণা তো পরমাণু নয়,
যৌগিক পদার্থের ক্ষুদ্রতম একক পরমাণু না, ওটা হচ্ছে অণু। তাহলে শুধুমাত্র যে কোনো পদার্থে জায়গায় কি হবে, মৌলিক পদার্থ। তো সামান্য শুধুমাত্র এইটুকু যদি চেঞ্জ করে দিই তাহলে পুরো ডাল্টনের ফার্স্ট ডেফিনেশন দিল। তারপরে যখন যুগ একটু উন্নত হলো তো পরমাণু ডেফিনেশনটা ঠিক হয়ে গেল। এরপরে তখন ডাল্টন এই পরমাণু ডেফিনেশন দেওয়ার সঙ্গে সঙ্গে আরো কিছু কথা বলেছিল, যেগুলো সব কথাগুলো বলবো না, বাট উনি আরেকটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে পরমাণু অবিভাজ্য ও অবিনশ্বর। এই কথা হচ্ছে একে ভাঙা যাবে না, আর একে সৃষ্টি বা ধ্বংস করা যাবে না। পরে পরে এটাও ভুল প্রমাণিত হলো যে পরমাণু বিভাজ্য অবিভাজ্য নয়, আর পরমাণুকে সৃষ্টি ধ্বংস করা যায়। তাহলে এটা হলো পরমাণুর ফার্স্ট, পরমাণু হচ্ছে ডেফিনেশন। এবার পরমাণুর কয়েকটা বৈশিষ্ট্য লিখে দিই। বৈশিষ্ট্য, এক নম্বর, পরমাণুকে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো হচ্ছে পরমাণু। যদি এভাবে লেখা থাকে তাহলে এগুলো হচ্ছে পরমাণু। যদি H2 লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা অণু, যেহেতু এটা হচ্ছে চিহ্ন। সেকেন্ড, বাস্তবে অক্সিজেন আছে, এই ঘরের মধ্যে নাইট্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, সব আছে, কিন্তু হাইড্রোজেন আছে কিন্তু সেটা এই অবস্থায় নেই, অক্সিজেন আছে সেটা এই অবস্থায় নেই, সেটা কি অবস্থায় আছে, এরকম ভাবে। তার মানে পরমাণুর কোনো অস্তিত্ব নেই, পরমাণু কোনো অস্তিত্ব নেই। এই হচ্ছে পরমাণুর বৈশিষ্ট্য। নেক্সট চলে যাব অণুতে। পরমাণুর ইংরেজি হচ্ছে মলিকিউল, পরমাণুর ইংরেজি হচ্ছে অ্যাটম, যার নামে চ্যাপ্টার, আর অণুর ইংরেজি হচ্ছে মলিকিউল। এটা কি ডেফিনেশন? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম যদি পরমাণু হয় তাহলে এটা কি হবে? যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। বৈশিষ্ট্য, উপরে কি লিখলাম? পরমাণুকে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। এবার কি লিখব? অণুকে সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়। সেকেন্ড, পরমাণুর কোনো অস্তিত্ব নেই কিন্তু বাস্তবে অণুর অস্তিত্ব আছে, তাহলে অণুর অস্তিত্ব আছে। 3 নাম্বার, উপরে লিখছি দুই বা ততোধিক পরমাণু দিয়ে অণু তৈরি হয়। 2 বা ততোধিক পরমাণু দিয়ে অণু তৈরি হয়, যেমন H প্লাস H এর চিহ্ন H2, তাহলে এটা হচ্ছে অণু আর এটা হচ্ছে পরমাণু। তাহলে কটা পরমাণু এখানে ব্যবহার হয়েছে, তৈরি হয়েছে? 2টো। এরকম করে O2 2টো পরমাণু দিয়ে, আবার ততোধিক লিখেছি তার বেশি হতে পারে, O3 3টা অক্সিজেন পরমাণু দিয়ে, ফসফরাস P4
4টা ফসফরাস পরমাণু দিয়ে, S8 8টা সালফার পরমাণু দিয়ে। 2 বা ততোধিক, কিন্তু ব্যতিক্রমও আছে যারা দুটো না হয় একটাও হয়। যেমন ব্যতিক্রম নিষ্ক্রিয় মৌল কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এছাড়া সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এই সমস্ত মৌলগুলো সর্বদা এক পরমাণু হয়, এক পরমাণু হয়, অর্থাৎ একটাই পরমাণু দিয়ে এদের অণু তৈরি। বাস্তবে হিলিয়াম গ্যাস যদিও খুব কম পাওয়া যায়, মিন্স হালকার জন্য, কিন্তু এটা Ag2 কখনো হয় না, Ag আকারে থাকে। সুতরাং একটাই পরমাণু দিয়ে অণু তৈরি। তো নরমালি ডেফিনেশনে সবসময় আমরা লিখবো 2 বা তার বেশি পরমাণু দিয়ে অণু তৈরি, কিন্তু তার এক্সেপশন আছে, সেটা কাজের ক্ষেত্রে দেখা যায়, যেগুলো আমি বোর্ডে লিখে রেখেছি। তো এবার যদি পরমাণু আর অণুর মধ্যে যদি পার্থক্য করি, পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য লেখো, তাহলে কি লিখব? পরমাণু লিখবো, অণু লিখবো, বৈশিষ্ট্যগুলো দুই দিকে লিখে দিলে পার্থক্য হয়ে যাবে। নেক্সট, ডাল্টনের মতবাদ অনুযায়ী পরমাণু অবিভাজ্য, বাট যখন এক্স-রে, ইউভি, আইআর এগুলো ডিসকভার হলো, তখন বলছে পরমাণু বিভাজ্য। তাহলে সঙ্গে সঙ্গে কোশ্চেন হবে, পরমাণু যদি বিভাজ্য হয় তাহলে কি কণা পেলে? তো পরমাণু মূল বা প্রাথমিক, অর্থাৎ যাদের উপরে অ্যাটমের ধর্ম ডিপেন্ড করছে, কণা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই তিনটে। নেক্সট কোশ্চেন এটা করা যেতে পারে যে মূল কণা তিনটে, তাহলে কি আরো কণা হতে পারে? না, অফকোর্স হতে পারে, বাট সেগুলো মূল না, অর্থাৎ যার উপরে অ্যাটমের প্রপার্টি ডিপেন্ড করে না। এছাড়াও কিছু সাব অ্যাটমিক পার্টিকেল পাওয়া যায়, যেমন মেসন, পজিট্রন, নেগেট্রন। মেসন, পজিট্রন এবং নেগেট্রন। আরো আছে। নেক্সট, তাহলে পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, এদের সম্বন্ধে জানা যাক এরা কেমন। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। প্রোটন লিখতে গিয়ে ফার্স্ট পি লিখতে হবে, আর পি বা পি ফর পজিটিভ, তার মানে প্রোটনের চার্জ হচ্ছে ধনাত্মক। ইলেকট্রন আর নিউট্রন, নিউট্রন এন ফর নিউট্রন আর এন ফর নিউট্রাল।
অর্থাৎ নিস্তড়িত, তাহলে এটা হবে নিস্তড়িত। এটা যদি পজিটিভ হয় তাহলে কি পড়ে থাকলো, পজিটিভ হয়ে গেল, নিস্তড়িত হয়ে গেল, তাহলে পড়ে থাকলো নেগেটিভ, তাহলে ইলেকট্রন হবে নেগেটিভ। এবার যদি হিসাব করি কে ভারী কে হালকা, তাহলে সবচেয়ে ভারী কণা হচ্ছে প্রোটন আর নিউট্রন, আর ইলেকট্রন হচ্ছে খুবই হালকা। যেমন না করে একটা হাতির যা ওজন তার তুলনায় একটা পিঁপড়ের যা ওজন সেই নগণ্য, সেরকমই ঠিক এখানেও নগণ্য। একটা নিউটনের যা ভর হবে একটা প্রোটনের ভর 1/1839 গুণ, অর্থাৎ 1839 ভাগের 1 ভাগ, আর একটা প্রোটনের ভরের সাপেক্ষে 1837, মানে খুবই হালকা, 1837 ভাগের 1 ভাগ। কিন্তু যদি জিজ্ঞাসা করে ভর কতটা, তো নিউট্রন আর প্রোটন আর ইলেকট্রন এর ভর মধ্যে এই ভরটাই সবচেয়ে কাজে লাগবে, সেটা হচ্ছে 9.1 × 10⁻31 কেজি এসআই, আর সিরিয়াসে যদি করিস 9.1 × 10⁻28 গ্রাম। আর এদের ভর কাজে লাগবে না। নেক্সট তারপরে চলে যা, যদি কে আবিষ্কারের কথা আসে তাহলে তার কাছে, তোর কাছে তাহলে একটা ট্রিক্স মনে রাখ, ইট নিচে পড়ে। একটা ইটকে যদি নিয়ে উপর থেকে এভাবে ছেড়ে দিস তাহলে পড়ে যাবে, তো ইট নিচে পড়ে সেটাই লেখা আছে। ইট এর হ্রস্বই ফর ইলেকট্রন আর ট ফর টমসন। তাহলে ইলেকট্রন আবিষ্কার করেছে থমসন, লিখতে পারিস, থমসনও লেখা যায়, টমসনও লেখা যায়। নিতে নিউট্রন, চয়ে চ্যাডউইক, মিন্স স্যাডউইক, তাহলে এটা হবে স্যাডউইক। পতে প্রোটন, পতে প্রোটন, রয় রাদারফোর্ড, তাহলে প্রোটন আবিষ্কার করেছে রাদারফোর্ড। প্রোটন নিউট্রনের ভর এখন লিখলাম না, কারণ এখন ডিফিকাল্ট হবে, আমার মনে হয় না এই লেভেলে কোথাও কাজ দেবে। কাজ দিত যদি নিউক্লিয়ার কেমিস্ট্রি থাকতো তাহলে, তো ওই জন্য এখন বেশি মনে রাখা দরকার। তাহলে একটু আগে জানতে পারলাম যে পরমাণু ভেঙে 3টে কণা পাওয়া যাবে, একটা প্রোটন, একটা ইলেকট্রন, একটা নিউট্রন। তো স্বাভাবিকভাবে এটা কোশ্চেন হওয়া উচিত যে এদেরকে যদি ভেঙে 3টে কণা পাওয়া যায় তাহলে এরা থাকে কোথায়, কিভাবে থাকবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো সেই ধারণা বা সেই কনসেপ্ট যখন অ্যান্সার দিতে এলো তখন বেরিয়ে এলো পরমাণুর মডেল, অর্থাৎ পরমাণু দেখতে কেমন, দেখতে মিন্স ইলেকট্রন কোথায় আছে, প্রোটন কোথায় আছে, নিউট্রন আছে কোথায়, কিভাবে আছে, এই উত্তরগুলো দেবে এই পরমাণুর মডেল। তো সর্বপ্রথম এই মডেল সর্বপ্রথম যিনি দিয়েছিল সেটা হচ্ছে জে থমসন, যাকে বলে পাম পুডিং মডেল, অর্থাৎ তরমুজের মতো দেখতে, যেটা সিলেবাসে নেই। নেক্সট জে থমসনের যা বলেছিল সবটাই ভুল, সিলেবাসেও নেই। তারপরে যেখান থেকে সিলেবাসে আছে সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল, এই রাদারফোর্ডের পরমাণু মডেল যখন এলো তার আগে উনি কিছু একটা পরীক্ষা করলো, ওই পরীক্ষা থেকে যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। পরীক্ষাটা কি, এখানে একটা লাইট উৎস নেওয়া হলো, অর্থাৎ যেখান থেকে লাইট বেরিয়ে যাবে, আলো উৎস। এখানে একটা রাখা হলো স্লিট, মিন্স এটার কাজ হলো যে আলোটা যেন সরলরেখায় যায়, এছাড়া অন্য কিছু কাজ না। এখানে যেটা রাখা হলো সেটা হচ্ছে একটা সোনার পাত, যার চৌড়া 0.01 mm।
আর এখানে একটা রাখা হলো ফটোগ্রাফি প্লেট। ফটোগ্রাফি প্লেট বাংলাতেও এই ফটোগ্রাফি হবে, বাংলাতে ফটোগ্রাফি প্লেট। এর বৈশিষ্ট্য কি, যে যদি এর উপরে আলো পড়ে তাহলে এর উপরে দাগের সৃষ্টি করে, যেমনটা বলে মানুষের যখন ফটো করা হয় তো যে প্লেটটা দেখিস সেই প্লেটে যখন আলো পড়ে তো দাগের সৃষ্টি, ঠিক সেই প্লেটটাই। কেন এরকম দেওয়া হয়েছে, কারণ আলো যেহেতু পড়বে তো বোঝা যায় যেত। এখান থেকে আলো পাঠানো হলো, এখানে এরকম হলো ব্যাকা হয়ে গেলে ওটা ব্যাকা ধরিস না, আলো সরল পথে চলে, বক্র কথা না। এর একটা পরমাণুর মতো ধরে নিলাম, বোঝার সুবিধার্থে ভাবলাম যে এখানে 1000টি লাইট পাস করবে। অ্যাকচুয়ালি এটা আগে পরিষ্কার করে দিই, লাইট কখনো এভাবে কাউন্ট করা যায় না যে 100টি লাইট, বাট সরি 1000টি লাইট, এটা জাস্ট একমাত্র বোঝার সুবিধার্থে। আমি আবারও বলছি, লাইট কখনো 1000টি বলে না, কেউ হয় না, বোঝার সুবিধার্থে। ধরলাম 1000টি লাইট এভাবে পাস করা হলো, তার মধ্যে দেখা গেল ফার্স্ট সেটা হচ্ছে 997টি লাইট এরকম হলো যে পথে যাচ্ছিল সোজা সেই পথে চলে গেল, কোথাও কোনো বাধা নেই। কি করে বুঝলাম, এই যে ফটোগ্রাফি প্লেট আছে যাতে দাগের সৃষ্টি করছে। সেকেন্ড, তার মধ্যে এরকম হলো দুটো আলো যে পথে যাচ্ছিল সামান্য বেঁকে গেছে। থার্ড, এরকম হলো আবার একটা আলো যে পথে যাচ্ছিল সেই পথে ফিরে এসেছে। তাহলে এখান থেকে কনক্লুশন কর, যে পথে যাচ্ছিল সোজা যদি বেরিয়ে যায়, সামান্যতম বাঁ দিক ডান দিকে না বাঁকে, সামান্য আবার যদি পেছনেও না আসে, তার মানে বুঝতে হবে যেখানে কোনোভাবে বাধা নেই। যদি বাধা না থাকে তাহলে কি আছে, সামনে ফাঁকা। আমি একটা বল তোর যে গেট আছে, ঘরের গেট আছে, সেই গেটে তুই ছুড়ে মার, তাহলে বলটা তোর সামনে আসবে, তোর কাছে আসবে, নাকি সাইডে লেগে চলে যাবে, নাকি সোজা বেরিয়ে যাবে? তুই কি দেখবি, সোজা বেরিয়ে যাবে। তার মানে কি ওখানে ফাঁকা আছে তাই। কিন্তু একটা বল তুই যদি দেওয়ালে মারিস তাহলে কি হবে, আবার ফিরে তোর কাছে চলে আসবে, কেন? ওখানে বাধা আছে। তার মানে যেখানে বাধা নেই সেখানে সোজা বেরিয়ে যাচ্ছে, সোজা বেরিয়ে যাওয়া মানে তাহলে ফাঁকা আছে। কতটা, হাউ মাচ? তাহলে দেখ 1000-এর মধ্যে 997, তার মানে কি বলবি, কম বেশি না মাঝারি? শুধু বেশি না, বেশিরভাগ। ওই জন্য পরমাণুর বেশিরভাগ স্থানটি ফাঁকা। তাহলে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, না হলে কেন এরকম হলো? সেকেন্ড, এরকম হলো, সরি থার্ডটা আগে বলি, এরকম হলো আবার কিছু একটা যে একটা লাইট অর্থাৎ 1000-এ একটা, তার মানে এই পরিমাণটা খুবই কম। 1000-এ একটা হলো কি হয়েছে, যে পথে যাচ্ছিল সেই পথে ফিরে এসেছে, তার মানে সামনে একদম তীব্রভাবে বাধা পেয়েছে, না হলে তো এরকম হতো না। তাহলে যেখানে বাধা পেয়েছে সেখানে কে, সেখানে থাকে নিউক্লিয়াস। তাহলে পরমাণুর অতি ক্ষুদ্র স্থানে থাকে নিউক্লিয়াস। আর নাম্বার 3, সেটা হচ্ছে যে বাধা পেয়েছে কিন্তু খুব বেশি বাধা না যে ফিরে চলে আসবে, খুব কম বাধা না যে সোজা বেরিয়ে যাবে। যেমন তোর গেটের যে সাইড রয়েছে, গেটের সাইড, সেই সাইডে তুই যদি একটা বল দিয়ে ছুঁড়ে মারিস তাহলে সেই বলটা কি হবে, তোর কাছে ফিরে আসবে না, সোজাও বেরিয়ে যাবে না, সামান্য বাধা পেয়ে কি হবে, সরে যাবে। ঠিক এমনটাই ঘটনা ঘটেছে। তাহলে এখানে কি আছে, এখানে বাধাটা খুব কমও নয় বেশিও নয়, এখানে যে অবস্থান করছে সেটা হচ্ছে ইলেকট্রন। তাহলে উনি যে কথাগুলো বললো সেটা এই মূল কথা, মূল নির্যাস হচ্ছে এই তিনটে এক্সপেরিমেন্ট, এটা পর্যবেক্ষণ, আর এখান থেকে এটুকু পেলাম তার সিদ্ধান্ত। আবার বলছি, এটুকু পরীক্ষা, উনি পরীক্ষা করেছিল, পরীক্ষা করে আমি বোঝানোর জন্য এরকম একটা ঘটনা নিলাম, উদাহরণ নিলাম, যেটা আমি দেখতে পেলাম পর্যবেক্ষণ, আর এই পর্যবেক্ষণ থেকে আমি সিদ্ধান্ত এলাম যে তিনটা ঘটনা আছে। যেটা সিদ্ধান্ত সেটাই তার রাদারফোর্ডের পরমাণু মডেল বা অ্যাজাম্পশন। এবার এটাই লিখব। তাহলে 1 নম্বর,
পরমাণু অতি ক্ষুদ্র স্থানে পরমাণুর সমগ্র ভর কেন্দ্রীভূত থাকে। একে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে। পরমাণুর অতি ক্ষুদ্র স্থানে পরমাণুর সমগ্র ভর কেন্দ্রীভূত থাকে, একে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে। এখানে কে থাকে? নিউক্লিয়াসে থাকে নিউট্রন আর প্রোটন। তাহলে নিউট্রন প্লাস প্রোটন। 2 পরমাণু কি হয়? নিস্তড়িত। পরমাণু নিস্তড়িত হয় কারণ পরমাণুতে দুটো কণা, তিনটে কণা আছে, একটা প্রোটন মানে পজিটিভ, মিন্স একটা না, প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, নিউট্রন জিরো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। প্লাসও আছে মাইনাসও আছে, তারপরে বলছে নিউট্রাল, হাউ ইটস পসিবল? এটা তখনই পসিবল যখন এটা আর এটার মান সমান। তাহলে নিস্তড়িত হয় কারণ প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান হয়। 3 নাম্বার, তাহলে যারা বাধাটা কম পেয়েছে তারা কারা? তারা হচ্ছে ইলেকট্রন। তাহলে পরমাণুতে তাহলে এটা পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। চার নম্বর, এটা আগে বলেছি। 4 নম্বর, পরমাণুতে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তন। তাহলে ফার্স্ট, পরমাণুর অতি ক্ষুদ্র স্থানে নিউক্লিয়াস থাকছে যেখানে সমগ্র ভর কেন্দ্রীভূত থাকে। কেন বলছি? কারণ সবচেয়ে ভারী হচ্ছে প্রোটন আর নিউট্রন, আর যেটা থাকে নিউক্লিয়াসে। সেকেন্ড, বিস্তরিত হয় যেহেতু প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান হয়। থার্ড, পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। আর ফোর্থ হচ্ছে পরমাণুতে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তন করছে। যদি পুরো পিকচারটা আঁকি তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, এখানে প্রোটন আর নিউট্রন রয়েছে, আর এখানে বিভিন্ন কক্ষপথ, একটা কক্ষপথ না, এরকম অনেকগুলো কক্ষপথ আছে, মিনস 7টা পর্যন্ত কক্ষপথ থাকতে পারে। এই কক্ষপথগুলোতে ইলেকট্রন আবর্তন করছে। এই হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল। উনি এটা বলেছিল, বাট উনি যা বলেছিল তার মধ্যে দুটো ভুল। মিনস যখন সায়েন্স ডেভেলপ হলো তখন ফার্স্ট এটাই ঠিক মনে হয়েছিল, তারপরে বলছে যে না এটা ভুল। সেই ভুলটা এবার আমরা পড়ব। রাদারফোর্ডের ত্রুটি, দুটো ত্রুটি রয়েছে। ওকে, এটা তাহলে এবার নেক্সট ডে শুরু করবো। আজকের মতো এখানে থাক।